এখানে স্বাধীনতার পক্ষের শক্তি ৭১ হচ্ছে লুজার লুজার, আর ৭১ বিরোধী যারা শক্তি তারা হচ্ছে উইনার উইনার। ৭১ সালের জামাত আর বর্তমানের যে জামাত সেটা কিন্তু এই গ্রুপটা কিন্তু অলরেডি কিন্তু এর যে ডিফারেন্স আছে সেটা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ ডাকসু, জাকসু, রাকসু যে ইলেকশন গুলোতে আপনি কিন্তু সাকসুতে এগুলো অলরেডি কিন্তু প্রমাণ করেছেন যে ইটস নট এক্স্যাক্টলি হোয়াট ৭১ সালে যেটা ছিল আরকি। দে ট্রান্সফর্ম আ লট জামাত ইসলাম। জামাত ডেফিনিটলি এগিয়ে আছে বাংলাদেশে। এটা খুবই একটা শঙ্কার ব্যাপার। ইয়াং জেনারেশন is not going to vote for আওয়ামী লীগ, is not going to আওয়ামী লীগ ক্যান্ডিডেটস আপনি তো নামে হয়তো আসবে না তারা, is not going to vote for বিএনপি ক্যান্ডিডেট। আমার মনে হচ্ছে এখন অল্টারনেটিভ যেটা করছে, যেটা কিন্তু অলরেডি কিন্তু আপনার ছাত্র সংগঠনগুলোর ইলেকশন আমরা দেখেছি, they are going to vote for জামাত। আওয়ামী লীগ আপাতত এই নির্বাচনের খাতা কলমে তারা নেই, তাদের মার্কা থাকছে না, তাদের দল থাকছে না, তাদের প্রার্থী থাকছে না, আপাতত বলছি এখন পর্যন্ত। বিএনপি জামাতের মধ্যে একটা অন্যরকম জটিল রসায়ন চলছে। এক সময়ের মিত্র, এখন মুখ দেখা দেখি বন্ধ হয়নি, তবে কথা কাটাকাটি চলছে। কিন্তু সেই জরিপে দেখা যাচ্ছে ২০ এবং ১৭%। এর আগেও বেশ কয়েকটি জরিপে আমরা দেখছিলাম জামাত ক্রমাগত এগিয়ে চলছে, বিএনপির ক্রমাগত পিছিয়ে চলছে। এমন একটি উত্থান পতনের মধ্যে দিয়ে দু দলের রেখাগুলো আমরা যদি বলতে চাই যে চার্ট করলে আমরা রেখাগুলোকে সেরকম দেখছিলাম। এই জরিপটি কতটা আপনার কাছে বাস্তবসম্মত, এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগ ওত পেতে আছে, বিএনপি জামাত মুখোমুখি হচ্ছে, এনসিপি ক্রমান্বয়ে শক্তি ক্ষরণ করছে, এই জরিপের মাত্র ৪%, সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতির নির্বাচনী সমীকরণটা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? জি, দেখুন এই যে এটা জরিপটা, এইটারকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, আবার খেলোও করছি না। খুব বেশি গুরুত্ব দিচ্ছি না দুটো কারণে। ১ নম্বর হচ্ছে যে এই জরিপে শুধু ইয়াঙ্গারদের তারা ভোট করে মানে জরিপ করেছে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাই না? এবং তারা হচ্ছে সমস্ত ভোটারের 33%। তাহলে দেশের ২/৩ কিন্তু বাকি রয়ে গেল জরিপ থেকে। এটা একটা নাম্বার ১। তাই না? ২/৩ ভোটার হচ্ছে বয়স্ক ভোটার। বয়স্ক ভোটাররা অনেক বেশি মানে যেটাকে বলে ম্যাচিউর ভোটার। এটা গেল একটা দিক। আরেকটা দিক এইজন্য আমি বেশি গুরুত্ব কম দিচ্ছি আরকি। আমি কি বাতিল করছি না কিন্তু আমি এটাতে আসছি। হুম, হুম, মাত্র ২৫০০ লোককে ওরা সার্ভে করেছে ২৫০০। হ্যাঁ? হুম। তবে তবে একটা জরিপ কিন্তু একটা দেশের অভিমুখ বোঝায় যে কোন দিকে যাচ্ছে সমাজটা। এটা একটা আইডিয়া পাওয়া যায়। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ব্যাপারে একটু আগে আমরা যেরকম বললাম, যেখানে ইউক্রেন হচ্ছে লুজার লুজার আর রাশিয়া হচ্ছে উইনার উইনার। তো বাংলাদেশের জরিপটা এটা পূর্ণাঙ্গ জরিপ না হলেও এখানে স্বাধীনতার পক্ষের শক্তি ৭১ হচ্ছে লুজার লুজার, আর ৭১ বিরোধী যারা শক্তি তারা হচ্ছে উইনার উইনার। সেইভাবে যদি দেখা যায়, জামাতের যে সর্বোচ্চ ভোটের সংখ্যা বাংলাদেশে ছিল ১২%। এটাতে জাতীয় এখন দেখা যাচ্ছে ১৭%, কিন্তু রাজশাহীতে কিন্তু ২৭%। ১৭ যদি হয় তাহলে ওদের ৫% গেইন হয়েছে। তার বাইরে গিয়ে কারা রইল? বিএনপি। বিএনপির এভারেজে 35% ভোট ছিল বাংলাদেশে, সেটা কমে ২০-এ এসছে। তারা ক্লিয়ারলি ১৫% লুজ করেছে। আওয়ামী লীগের ভোট সাধারণত 35 এর মতোই ছিল, বিএনপির মতো। এই জরিপ যদি সত্য হয় সেখানে মাত্র ১০% লোক এখন আওয়ামী লীগকে সমর্থন করছে। তা আপনি বিএনপি এবং আওয়ামী লীগকে যদি মোটা দাগে স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন, তাহলে তারা দুইজন মিলিয়েও কিন্তু ৩০% ভোট মাত্র হচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপি মিলিয়ে। এখন তার সাথে যদি আপনি জামাতের সাথে যদি আপনি ধরেন যে যারা আনডিসাইডেড ভোটার আছে ৩০%, এবং যারা বলবে না কাকে ভোট দিবে, এটা হলো তারা বলতে চাচ্ছে না, তারা ১৮%। আমার ধারণা যারা বলতে চাচ্ছে না সেই গ্রুপটা ২ ভাগে বিভক্ত। তারা জামাতি অথবা তারা আওয়ামী লীগের। জামাতিরা এখনো ক্লোজেটের ভিতর বসা আছে, বলতে চাচ্ছে না। আর আওয়ামী লীগেরা বলতে ভয় পাচ্ছে যে এই যে আমরা যে নির্বাচন এসব ইয়েতে হব, এই ভোটের জরিপে অংশগ্রহণ করব, কোনো না কোনো ভাবে জেনে যাবে আমি কোন পক্ষে কথা বলছি। তো এইখানে যেটা দাঁড়াচ্ছে ব্যাপারটা, জামাত ডেফিনেটলি এগিয়ে আছে বাংলাদেশে। এটা খুবই একটা শঙ্কার ব্যাপার। কারণ তারা আর বিএনপি আওয়ামী লীগের অনুপস্থিতিতে ধরে নেওয়া হয়েছিল যে তারাই হয়তো সুনির্দিষ্টভাবে সরকার গঠন করবে। আমি একটি প্রশ্ন যত করা, সময় লোভ লোভ সামলাতে পারছি না আপনাকে একটি প্রশ্ন করে, সেটা হলো বাংলাদেশের জনগণ যদি মনে করে ভোটে তো গণতন্ত্রে তো জামাত গেছে, জামাত তো জোর করে নয়, গণতান্ত্রিক জরিপগুলোতে
আপনার কাছে কেন এটাকে মানে খুব খারাপ কিংবা আশঙ্কার ব্যাপার বলে মনে হচ্ছে? যদি বাংলাদেশের জনগণ জি, মনে করে তারা জামাত ইসলামীকে আগামীতে ক্ষমতায় নিয়ে তাদের শাসনটা দেখতে চায় কিংবা তারা বেটার শাসন করবে বলে তাদের কাছে মনে হচ্ছে। খুবই 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 যুক্তিসঙ্গত প্রশ্ন এবং ভালো প্রশ্ন। এখন জামাত কেন শঙ্কার বিষয়? এটা হচ্ছে ২ টা কারণে। ১ নম্বর হচ্ছে জামাতের মানে নীতি, নিয়ম, আদর্শ, তাদের যে চালচলনটা আমরা দেখিনি, এটা ভুল কথা। কারণ ৭১ আমরা তাদের দেখেছি। এরপরে হচ্ছে ৭১ এর ইদানিং জামাত তো নেই। জামাত এখন বলছে নেই, ৭১ এর বুঝতে জামাত এখন পেরেছি। নেই। এখন কিন্তু ২০২৫ এর তারা জামাত। তো বলেনি যে ৭১ টা ভুল ছিল। 100% ভুল। এটা ১। আর ২ নম্বর হচ্ছে ২ নম্বরেই ভুল এই কারণে, জামাত যখনই দেখা যায় নরম থাকে, তখন তারা খুব ভিকটিমের ভূমিকায় অবতীর্ণ হয়। যে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। যেখানে যারা একটু সুযোগ পায় তারা, তখন তারা স্বরূপে উদ্ভাসিত হয়। এর কয়েকটা উদাহরণ দেই। একটা হচ্ছে চিটাগাঙ্গে যে কয়েকদিন আগে শাহজাহান চৌধুরী নামে ৩ বারের এমপি, হুম, হুম, যিনি বলেছেন হুম, হুম। যে জামাত জামাতের কথা পুলিশকে শুনতে হবে, আমাদের কথায় উঠবোস করতে হবে, আমাদের মামলা নিতে হবে, ইউএনও কে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে হবে, এবং এই যে প্রাইমারি স্কুলের টিচাররাও জামাতের পক্ষে। আচ্ছা, এটা হচ্ছে একটা অসততা, এবং এটা হচ্ছে এক ধরনের স্বৈরাচারী মনোভাব। আপনি এবং তো ওসি সরকারে নেই। সাহেবকে গিয়ে সকালবেলা তাদের প্রার্থীর বাড়ির সামনে বসে থাকতে হবে। খবর নিতে বসে হবে যে থাকতে হবে। তাদের প্রার্থী কি আমি বলেন। যেটা বলতে চাচ্ছি, জি। আপনি যে বললেন তাদের আমরা চিনি না, তা না। এই যে তারা একটু শক্তিমত্তা যেই জোগাড় করেছে, স্বরূপে প্রকাশিত হচ্ছে। তারা মহিলাদের রোলটা কি হবে বাংলাদেশে, এটা নানানভাবে জামাতের আমির থেকে শুরু করে অনেকে বলতে শুরু করেছে। তো ওইসব সর্বদিক বিবেচনা করে আমি দেখছি বাংলাদেশের জন্য আমাদের একটা উদারনৈতিক গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সেটা যেই দলের নেতৃত্বে আসুক। জামাতিরা মুখে যাই বলুক, ওরা মোটেও কখনো গণতন্ত্রী দল না। কারণ ধর্মভিত্তিক কোনো দলই গণতন্ত্রী হতে পারে না। জামাত না শুধু, এটা বিজেপিও না। কারণ ধর্ম মানেই হচ্ছে আপনার ধর্ম, আপনার ধর্মের যারা অনুসারী তাদেরকেই মানে সবচেয়ে বেশি ভালো নাগরিক মনে করেন। অন্যদেরকে আপনি সেকেন্ড ক্লাসের বেশি মর্যাদা দিতে কখনো আগ্রহী না। তো এটা গণতান্ত্রিক কোনো মনোভাব না। তো এই যে বিভিন্ন কয়েকটা কারণ আমি বলছি জামাতের বিরুদ্ধে, মানে কি যে আমি এই জন্য বলছি যে বাংলাদেশের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে আমি বলছি এখানে একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেটা যারাই হোক, এটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, যে জাতীয় পার্টি হতে পারে, এনসিপি হতে পারে, এই জাতীয় যারা টোটালি ফেসিবাদী মনোভাব অলরেডি দেখাতে শুরু করেছে ক্ষমতায় যাওয়ার আগেই, তারা আসলে ফেসিবাদ আরো বেশি উগরে যাবে, আরো বেশি উপরে উঠে যাবে। এটা হচ্ছে আমার ধারণা। আরেকটা আর হচ্ছে আমার কাছে আশ্চর্য। তারপরও জি, যদি বাংলাদেশীরা আগামী নির্বাচনে জামাতকে ভোট দিয়ে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে, সেখানে আপনার কোনো আপত্তি আছে কিনা? না, 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 অ্যাবসোলিউটলি না, অ্যাবসোলিউটলি না। তারা এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট হোক, এটা তো আমি চাইনি। কিন্তু তাই বলে কি আমি তাকে প্রেসিডেন্ট মানি না? আমি তো মানি। তাই না? সে আমাদের প্রেসিডেন্ট। একইভাবে জামাত যদি সমস্ত মানুষের মানে ভোটে মানে কোন ধরনের স্বাদ পাস না করে ক্ষমতায় আসতে পারে, তাহলে ডেফিনিটলি দে ডিজার্ভ টু বি ইন পাওয়ার। কারণ পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ। তাই না? রাইট, মানুষ রাইট। এবং এবং আল্লাহ সুতরাং আসলে বলেছেন যে আমি সেরকম প্রশাসকই পাঠাই তোমরা যেমন প্রজা আর কি, যেমন তোমরা এই অর্থে আমার জি। আমার আমার ওয়েল উইশটা আমি বললাম, কিন্তু জামাত যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, আমি তাদের বিরুদ্ধে আন্দোলনেও যাব না, তাদেরকে আমি মেনেও নিব দেশের সরকার হিসাবে, এটা আমি বলছি। জি, প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আপনার কাছে একটু শুনি জামাতের যে উত্থান, অর্থাৎ ৭১-এর জামাতকে অনেকেই জামাত এখন বলছে যে ২০২৫ সালে জামাতকে বিবেচনা করা ঠিক না। ঠিক না এই কারণে যে তখনকার যে স্ট্যান্ড, তারা এখন বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে যাচ্ছে। একটা সময় তারা এটিকে হয়তো মনে করতো যে এটি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু এখন তারা সেখানে যাচ্ছে। এবং এখন যারা জামাতের নেতৃত্ব দিচ্ছেন সেখানে একটা বিশাল অংশ তরুণ প্রজন্ম আছে যারা সেই ৭১ এর অবস্থানকে ধারণ করেন না, মুখে বলছেন না, রাজনৈতিক কারণে বলছেন না, কিন্তু বাংলাদেশের জনগণও বুঝতে পারছেন। এবং এখনকার যে ভোটার ১৮ থেকে ৩৫% তারা কেউই মুক্তিযুদ্ধ দেখেননি। তারা এক ধরনের যখন যে সরকার ছিল তাদেরকে এক ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস শেখানো হয়েছে, সেই ইতিহাস তারা শিখেছে, পরবর্তীতে নিজেরা বিশ্লেষণ করেছে, নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। এবং এই তরুণদের অধিকাংশই বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র সংসদগুলোতে ভোট দিয়েছেন। সেই ভোটে তারা শিবিরকে জিতিয়েছেন। তারা হয়তো এই জরিপে অংশ নিয়েছেন। তারা বলছেন জামাত সেখানে মুরব্বী সংগঠন তাদের ১৭% তাদের সমর্থন আছে। আপনার কাছে এটি জানতে চাই, জামাতের উত্থান বিএনপি এবং আওয়ামী লীগের সমান্তরালে হবে, এটি সমসাময়িক কালে
অনেকেই ভাবেননি, অনেকেই কল্পনা করতে পারেননি যে জামাত তো এরকম একটি পরিপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে তারা থার্ড পজিশনে থাকতে অভ্যস্ত ছিল এবং কোন একটা রাজনৈতিক দলের সহযোগী হিসেবে ক্ষমতার ভাগাভাগিতে অভ্যস্ত ছিল। এখন প্রধান বিরোধী দল তো বটে, কেউ কেউ জামাতের এমনও বলছেন যে জামাত সরকারও গঠন করে ফেলতে পারে, আরো 3 মাস সময় আছে, নানা ধরনের বিষয়গুলো করতে পারে। এটিকে আপনার রাজনৈতিক কিংবা একাডেমিক জায়গা থেকে আমি একটু শুনতে চাই যে মানে এই উত্থানটা কেন হলো, কেন আসলে? আসলে দেখুন, জামাত যে একমাত্র দল যে বাংলাদেশে যে ধর্মভিত্তিতে যে ক্ষমতায় যাবে যদি যায়, এটা ঠিক না। কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, বিজেপি ধর্মভিত্তিক দল 3 টার্মে চলে গেছেন। এবং স্টুডেন্ট ফ্রন্ট, আপনি যাদের কথা বললেন যে সার্ভেটা হয়েছে 18 থেকে 35 বছরের, যে 2545 জন্য কতজনের উপর যে ডেভিড বার্গম্যান যে সার্ভেটা করলো, এখানে কিন্তু আপনার না, ডেভিড বার্গম্যান দেখুন, এটা বিশ্লেষণ করেছেন, সার্ভেটাকে বিশ্লেষণ হ্যাঁ, করেছেন। এটা দেখুন, এটা আমি বিশ্লেষণে যাচ্ছি না, রাইট। কিন্তু এখানে যে আপনি ভোটের যে ইয়াটা, তার যে সার্ভের যে ইয়াটা দেখালেন, ফাইন্ডিংস গুলো আর কি, আসলে দেখুন, 71 সালের জামাত আর বর্তমানে যে জামাত, সেটা কিন্তু এই গ্রুপটা কিন্তু অলরেডি কিন্তু এর যে ডিফারেন্স আছে সেটা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ ডাকসু, জাকসু, রাকসু যে ইলেকশন গুলোতে আপনি কিন্তু, সাকসুতে, এগুলো অলরেডি কিন্তু তারা প্রমাণ করেছেন যে ইটস নট এক্স্যাক্টলি হোয়াট 71 সালে যেটা ছিল আর কি। দে ট্রান্সফর্ম আ লট, জামাত ইসলাম। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপির, বিশেষ করে আওয়ামী লীগের তো আপনারা দেখেছেন সরকার, এবং বিএনপির সময় কিন্তু মানুষ দেখেছেন। এখন এখন যে এক্সিস্টেন্সিয়াল সার্কামস্ট্যান্স বা সিচুয়েশনটা যেটা, বর্তমান যে কঠিন বাস্তবতা পরিস্থিতি যেটা, মানুষ এখন কিন্তু দে আর নট ফাইন্ডিং অ্যান অল্টারনেটিভ। এইটা একটা কিন্তু ফেভারে যাচ্ছে কিন্তু জামাতের, কারণ তারা দেখলো যে আওয়ামী লীগের ফল ডাউনের পরে আবার বিএনপি কিন্তু আগের তো আছেই তাদের ক্ষমতার সময়ে, এবং বর্তমানে বিশেষ করে গত 1-1.5 বছর যাবৎ তারা যে চাঁদাবাজি বা যে বল প্রয়োগ এই ধরনের শুরু করেছে, এতে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছেন। অর্থাৎ মানুষ বলছে এনাফ ইজ এনাফ। আমরা আগেও দেখেছি এবং দে হ্যাভ নট চেঞ্জড, এবং তারা কিন্তু এখনো তাই করছে। এবং তাদের যে নেতাগুলো কিন্তু বিতর্কিত, কিন্তু আপনার সালাউদ্দিন বলেন বা আমির খসরু বলেন বা যারা, এখন কিন্তু তার বিভিন্ন বিতর্কিত হয়েছেন, দিস পজিশন অর দ্যাট পজিশন, তাদের মরাল টার্পিটিউড, মরাল ক্যারেক্টার, এগুলোর জন্য তারা কিন্তু বিতর্কিত হয়েছেন। এখন সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, ইয়াং জেনারেশন is not going to vote for আওয়ামী লীগ, is not going to আওয়ামী লীগ ক্যান্ডিডেটস, আপনি তো নামে হয়তো আসবে না, তারা is not going to vote for বিএনপি ক্যান্ডিডেট। আমার মনে হচ্ছে এখন অল্টারনেটিভ যেটা করছে, যেটা কিন্তু অলরেডি কিন্তু আপনার ছাত্র সংগঠনগুলোর ইলেকশন আমরা দেখেছি, they are going to vote for জামাত। আমি, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে জামাত ইজ গোইং টু বি এবল টু এক্সপ্লেন ফর্ম দ্য গভর্নমেন্ট। বিশেষ করে ইভেন ডেভিড বার্গম্যানে আপনি যদি একটু পুঙ্খানুপুঙ্খ যদি বিটুইন দ্য লাইন যদি আপনি আলোচনা করেন, পর্যালোচনা করেন, কারণ যে আমাদের খালিকুজ্জামান ভাই যেটা বললো যে রেসিডিউ যে ভোটারটার কথা বললো উনি 15% যেটা, these people I don't think they are going to vote for our candidates. I don't think they are going to vote for BNP. ইভেনচুয়ালি ওই ভোটগুলো যদি আলটিমেটলি তারা কোনো একটা জায়গায় তো ভোট কাস্ট করবে, তারাও যদি সেই ভোটটা জামাতে করে, তাহলে এটা অবশ্যম্ভাবী যে তাদের কিন্তু মেজরিটি আসবে। এবং মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের উপরে একমাত্র আস্থা দেখছে, এবং বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন ধরনের সংগঠনগুলো কিন্তু তাদের কথাই বলছে যে আমরা এবার যাই হোক, আমরা তো এই দুইটাকে দেখেছি বড় পার্টি, এখন আমরা এবার দেখবো যে জামাত। আর জামাতে কিন্তু একটা ক্যাপাবল পিপল অনেক, মানে এবং দে আর ভেরি এডুকেটেড। আমরা যখন স্টুডেন্ট লাইফে লেখাপড়া করতাম কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, তাদের সংগঠনে কিন্তু আসলে কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্টরা যায়, ছাত্র শিবিরে আর কি, এবং কালক্রমে আপনি দেখেন দ্যাট কাম এ লং ওয়ে। এবং তাদের তো, যে আওয়ামী লীগের আসলে সবচেয়ে বড় শক্তিটা কি, বিএনপির বড় শক্তি কি, তৃণমূল পর্যায়ে তাদের কিন্তু কর্মীরা আছেন ঠিক একইভাবে কিন্তু, এবং এদেরগুলো আরো বেশি ডেডিকেটেড শিবিরের এবং জামাতের যে কর্মীগুলো আর কি। তো এটা একটা বিরাট ফোর্স তাদের জন্য আর কি। এখানে এনসিপি মনে করেন, এনসিপি যেটা করেছে আলটিমেটলি, তো তারা শুধু একটু যুব সম্প্রদায়কে নিয়ে যে একটা পার্টি করেছে, দ্যাট ওয়াজ এ বিগ মিস্টেক। আদারওয়াইজ কিন্তু তারাও কিন্তু একটা পজিশন আজকে থাকতো, এখন 4% 5% যেটা বলছে। তো আলটিমেটলি আমার মনে হচ্ছে জামাতের যে সিটগুলো পাবে তার সাথে এনসিপি যোগ হয়ে আরো কয়েকটা শরিক দল হয়ে, likelihood is that they are going to be able to form the government, যদি ইলেকশন, যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়। আমি আমার ক্যালকুলেশনে যেটা মনে হচ্ছে, এবং যে সার্ভের কথা শুনছি বা অন্যান্য আমরা যে খবরাখবর দেখছি, এতে আমার কাছে মনে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন মানুষ ইজ গোইং টু কনসিডার, যেটা আমরা, যেটা কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু শো করেছেন
যে বিশেষ করে 18 থেকে 35-এর যাদের কথা বলছেন আপনার স্টুডেন্ট ফ্রন্ট, যারাই এই পুরো যে আপনার যে আওয়ামী লীগের ফল ডাউনটা যারাই কিন্তু এটা কার্যকরী করেছেন তারাই কিন্তু দেখিয়ে দিয়েছেন। বিশেষ করে এগুলো তো মেরিটোরিয়াস স্টুডেন্ট যেগুলো আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের এবং যে চাকসু ডাকসু যে এই যে ডাকসু এই যে বিভিন্ন জায়গাগুলো তাদের মেজরিটি দেখেছেন তারা, এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তারা ভেরি পপুলার হচ্ছে, গ্রাসরুটও কিন্তু তারা জামাত কিন্তু পপুলার হচ্ছে, শিক্ষিত মানুষের কাছে হচ্ছে এবং গ্রাসরুটও হচ্ছে। সো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে তারা, মানুষ মনে করেছিল বিএনপি ইজ গোইং টু বি দ্য অল্টারনেটিভ, কিন্তু বিএনপি লস্ট হিজ ক্রেডিবিলিটি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।